যারা একটা সময় বাংলাদেশ থেকে হাসিনাকে তাড়ানোর ফন্দি এঁটেছিল, আজ তারাই নাকি চাইছে হাসিনাকে দেশে ফেরাতে। ব্যাপারটা কি বলুন তো? মাত্র 2 বছরের ব্যবধানে বাংলাদেশের রাজনীতিতে বদলে গেছে সমস্ত হিসাব নিকেশ। যে পশ্চিমা পরাশক্তিদের মেটিকুলাস ডিজাইনে পতন হয়েছিল শেখ হাসিনার, আজ তারাই নাকি চাইছেন হাসিনার প্রত্যাবর্তন। হ্যাঁ, শোনা যাচ্ছে পশ্চিমা কূটনীতিকদের প্রত্যক্ষ নজরদারি তথা পাহারাদারিতেই নাকি ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরতে পারেন শেখ হাসিনা। সেই সঙ্গে 2027 সালের অক্টোবরে বাংলাদেশে হতে পারে নতুন করে নির্বাচন। কিন্তু কেন জুলাই অভ্যুত্থানের রক্তস্নাত ইতিহাস ভুলে সাধারণ মানুষ আজ বলছে এর চেয়ে শেখ হাসিনার আমলই ভালো ছিল? তবে কি ফ্যাসিবাদের পতন ঘটিয়ে বাংলাদেশ আত্মসমর্পণ করছে মৌলবাদের কাছে? আন্তর্জাতিক পরাশক্তি এবং দেশের সাধারণ মানুষের এই অদ্ভুত সমাপতনের নেপথ্যে আসল গল্পটা ঠিক কি? আসুন মেলানো যাক রাজনীতি আর কূটনীতি সেই জটিল অঙ্কটাই। নমস্কার, আপনারা দেখছেন টক টিপ বাংলা। আপনাদের সঙ্গে আমি বৈশাখী। বেশ কিছুদিন ধরেই শুরু হয়েছে শেখ হাসিনা দেশে ফেরার জোর জল্পনা। আর সেখানেই যদি তারেক রহমান সরকারের অসৎ উদ্দেশ্যও থাকে, তাহলেও কিচ্ছু করার নেই। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের এমনটাই মত। এছাড়া 2027-এর অক্টোবরে বাংলাদেশের নতুন করে নির্বাচন আর আওয়ামী লীগকে সাথে নিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ছক কষছে নাকি আমেরিকা, রাশিয়া ও ভারত। ভাবা যায়? দেখুন, আমরা জানি বাংলাদেশের অর্থনীতি ইতিমধ্যেই মুখ থুবড়ে পড়েছে এবং সেখানে নেই আইনের কোনো শাসন। ইউনূস সরকারের পর তারেক রহমানের সরকারের আমলেও দেশে মবক্রেসি ও ধর্মীয় উগ্রবাদের ভয়াবহ ছবি দেখেছি আমরা। আর সেই জুলাই আগস্টে ছাত্র নেতাদের চরম দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং ফ্যাসিবাদের বিকল্প হিসেবে মৌলবাদকেও মেনে নিতে পারছে না বাংলাদেশের অধিকাংশ মানুষই। যদিও হাসিনার দেশে ফেরার বিষয় প্রকাশ্যে কোনো লিখিত চুক্তি বা ঘোষণা নেই, কিন্তু কূটনৈতিক দিক থেকে দেখতে গেলে চোখের সামনে যা ঘটে তার চেয়েও অনেক বেশি ঘটে চোখের আড়ালে। আর কথাতেই আছে, যা রটে তার কিছু তো বটেই। গত 5ই আগস্ট দিল্লিতে আয়োজিত এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে শেখ হাসিনাকে দেখা যায় রীতিমতো উৎফুল্ল। শোনা যাচ্ছে পশ্চিমা কূটনীতিকদের প্রত্যক্ষ নিরাপত্তায় তিনি দেশে ফিরছেন। শুধু তাই নয়, 2027 সালের অক্টোবরের মধ্যেই আওয়ামী লীগকেও নিয়ে একটা নতুন নির্বাচনেরও ছক কষা হচ্ছে সেখানে। কিন্তু যে পশ্চিমা বিশ্ব মাত্র 2 বছর আগে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার কলকাঠি নেড়েছিল, তারা হঠাৎ কেন এইভাবে ইউটার্ন নিল? আর যে দেশের ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে গণ অভ্যুত্থান করেছিল, তারাই বা কেন আজ হাসিনার শাসনকে ভালো বলছে? এই জল্পনার বাস্তব ভিত্তি বুঝতে হলে আমাদেরকে আগে দুটো বিষয় খুব ভালো করে জানতে হবে। প্রথমত, পরাশক্তিদের ভূ রাজনৈতিক স্বার্থ এবং দ্বিতীয়ত বাংলাদেশের অভ্যন্তরীণ হতাশা। শুরুতেই আসা যাক আন্তর্জাতিক রাজনীতির প্রসঙ্গে। পশ্চিমা শক্তি কেন শেখ হাসিনার বিরুদ্ধে গিয়েছিল সেই সময়? তাদের অভিযোগ ছিল শেখ হাসিনার নির্বাচনগুলো অস্বচ্ছ। তিনি গণতন্ত্রকে কুক্ষিগত করেছেন, দেশে আইনের শাসন নেই এবং তিনি পশ্চিমা স্বার্থের অনুকূল নন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যে মেটিকুলাস ডিজাইনের কথা বলেছিলেন, তা পশ্চিমা বিশ্বই কার্যকর করেছিল বলে অনেকের বিশ্বাস। কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পর সেখানে কি হয়েছিল? আমরা দেখলাম বিকল্প সরকারের কাছে যে প্রত্যাশা ছিল তা পূরণে তারা চরমভাবে ব্যর্থ হয়েছিল। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রাজনৈতিক প্রক্রিয়ার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও স্থায়িত্ব নিশ্চিত করতে চায়। 2024 বা তার আগের নির্বাচনে যেমন বিএনপিকে বাইরে রাখার কারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছিল, ঠিক তেমনি আওয়ামী লীগের মতো একটা বিশাল জনসমর্থন ও 15 বছরের প্রতিষ্ঠিত কাঠামো থাকা দলকেও বাইরে রাখলে কখনোই নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ডে গ্রহণযোগ্য হবে না। তাই পশ্চিমা কূটনৈতিকরা এখন শেখ হাসিনাকে ফিরিয়ে এনে একটা অন্তর্ভুক্তিমূলক ও সহিংসতার নির্বাচন কাঠামো দাঁড় করাতে চায়। তবে শুধু পশ্চিমা বিশ্ব নয়, রাশিয়া এবং ভারতের হিসাব নিকাশও মিলে যাচ্ছে একই বিন্দুতে। রাশিয়ার স্বার্থ মূলত অর্থনৈতিক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বাংলাদেশে তাদের বিপুল বিনিয়োগ রয়েছে। আর মস্কো সবসময় এমন সরকার চায় যারা বিগত চুক্তির ধারাবাহিকতা ও বিশ্বস্ততা বজায় রাখবে। আর অন্যদিকে ভারতের স্বার্থ হলো কৌশলগত ও নিরাপত্তা জনিত। ভারতের পূর্ব সীমান্তে একটা স্থিতিশীল ও বন্ধুত্বপূর্ণ সরকার দিল্লির জন্য
অপরিহার্য এবং দরকার। আঞ্চলিক সন্ত্রাসবাদ দমন এবং উত্তর পূর্ব ভারতে নিরাপত্তার স্বার্থে পরীক্ষিত মিত্র আওয়ামী লীগ ভারতের প্রথম পছন্দ। শেখ হাসিনার পতনে ভারত বা রাশিয়ার কোনো ভূমিকাই ছিল না, পুরোটাই ছিল পশ্চিমা খেলা। কিন্তু পতনের পর আইনের শাসন ভেঙে পড়া এবং অতিমাত্রায় চীনের দিকে ঝুঁকে পড়াটাও ভারত ও আমেরিকা কারোর জন্যই সুখকর হয়নি, যার ফলস্বরূপ চীন বাদের সমস্ত পরাশক্তি আজ একজোটে মনে করছে বাংলাদেশকে বাঁচাতে শেখ হাসিনাকে প্রয়োজন। তাই আইনি প্রক্রিয়া ও আন্তর্জাতিক মধ্যস্থতার মাধ্যমেই একটা সমাধানের রাস্তা খোঁজা হচ্ছে। আর পরাশক্তিগুলোর এই সিদ্ধান্তের পিছনে সবচেয়ে বড় কারণ হলো বিকল্প সরকারের চরম অদক্ষতা। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার দেশের অর্থনীতি সচল রাখতে পারেনি। অক্ষম প্রশাসনে বিচার বিভাগও আক্রান্ত হয়েছে বহুবার এবং সংবাদপত্রের স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়েছে। সেখানে শুরু হয়েছে মবক্রেসি বা মবের শাসন, যেখানে বিচারহীনভাবে যাকে তাকে খুশি মারা হচ্ছে। আমেরিকা ইউনূসকে সরিয়ে তারেক রহমানকেও এনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারও মৌলিক আস্থা ফেরাতে ব্যর্থ। আর এই সরকারের সবচেয়ে বড় ভুল হলো তাদের চীন ঘেঁষা নীতি, অর্থাৎ অর্থনৈতিক সংকট সামাল দিতে বাংলাদেশ ফার্স্ট নীতির নামে তারেক রহমানের সরকার বেইজিং এর দিকে বেশি করে ঝুঁকে পড়েছে। চীনের সাথে এই মাখামাখি সম্পর্ক আঞ্চলিক ও ভূ রাজনৈতিক ভারসাম্যকেও পুরোপুরি ধ্বংসের মুখেও ঠেলে দিয়েছে। এরপর রয়েছে উগ্রবাদের উত্থান এবং চীনের প্রতি একক নির্ভরতা। আর এই দুয়ের সমন্বয়ে বাংলাদেশ আজ আন্তর্জাতিক বিশ্বমঞ্চে মারাত্মকভাবে অনিশ্চয়তার মুখে পড়েছে। আর ঠিক এখানেই আমেরিকা, ইউরোপ এবং ভারত একজোট হয়ে চীনের আধিপত্য রুখতে চাইছে। এবার আসি আলোচনার দ্বিতীয় অংশে, তা হলো বাংলাদেশের মানুষ কি ভাবছে এখন। দেখুন, 2024 সালের জুলাই আগস্টের রাজপথের রক্তঝরা দিনগুলোর স্মৃতি মাত্র 2 বছরে মানুষের মন থেকে ফিকে হয়ে গেছে। ইতিহাসের নির্মম পরিহাস হলো আজ আপামর জনগণের মুখে মুখে একটাই বাক্য, ইউনূস বা তারেক রহমানের শাসনের চেয়ে শেখ হাসিনার আমলই অনেক ভালো ছিল। আচ্ছা, সেখানে কোটি কোটি মানুষ কেন এখন স্বৈরাচার মুক্ত হওয়ার আনন্দের পর আবার অতীতমুখী নস্টালজিয়ায় ভুগছে? এর প্রধান 3টে কারণ আছে। প্রথমত, আদর্শের চরম বিশ্বাসঘাতকতা, অর্থাৎ সাধারণ মানুষ লড়াই করেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নে, কিন্তু তারা কি দেখলো? তারা দেখলো ক্ষমতা ও নির্বাচনের অঙ্ক মেলাতে গিয়ে আন্দোলনের নেতৃত্ব হাত মিলিয়েছে ধর্মীয় মৌলবাদী গোষ্ঠী ও জামাতে ইসলামের সাথে। সেই সঙ্গে ফ্যাসিবাদের জায়গা দখল করে নিচ্ছে ধর্মীয় উগ্রবাদ। স্বাধীনতা বিরোধী শক্তির কাছেও এই আত্মসমর্পণ জনগণ মেনে নিতে পারেনি। দ্বিতীয়ত, নেতৃত্বের পচন ও দুর্নীতি। বৈষম্য বিরোধী আন্দোলনের যেসব তরুণ নেতাকে মানুষ মাথার উপর তুলে রেখেছিল, রাতারাতি তাদের বিরুদ্ধেও চরম দুর্নীতি, চাঁদাবাজি ও বিলাসী জীবনযাপনের অভিযোগ উঠেছে। ফলে আন্দোলনের ঐক্য ভেঙে গেছে, শুরু হয়েছে ক্ষমতার ভাগাভাগি নিয়ে কাদা ছোড়াছুড়ির খেলা। তৃতীয়ত, মৌলবাদের সামনে সরকারের নতজানু নীতি, অর্থাৎ তারেক রহমানের সরকারে চরম অক্ষমতা প্রকাশ পেয়েছে মৌলবাদ দমনে। ভোট ব্যাংক হারানোর ভয় এবং রাজপথের বিশৃঙ্খলার আতঙ্কে তারা সংসদে এবং রাজপথে জামাতে ইসলামী ও উগ্রবাদীদের নিয়ন্ত্রণ করতেও সম্পূর্ণভাবে ব্যর্থ, যার ফলস্বরূপ দৈনন্দিন জীবনযাত্রার আকাশচুম্বী ব্যয়, রাস্তাঘাটে নিরাপত্তাহীনতা এবং সমাজ জুড়ে মধ্যযুগীয় উগ্রতার দাপট দেখে মানুষ আজ অতিষ্ঠ। আর শেখ হাসিনার আমলে স্বৈরাচারী রূপকে আড়াল করে সাধারণ মানুষ এখন তখনকার অর্থনৈতিক স্থিতিশীলতা ও নিরাপদ জীবনের স্মৃতিকে আঁকড়ে ধরতে চাইছে। এছাড়া দেখুন, বর্তমান তারেক রহমানের সরকারের মেয়াদ কিন্তু 2031 সাল পর্যন্ত, কিন্তু ততদিন অপেক্ষা করলে দেশের যে রাজনৈতিক ও অর্থনৈতিক দিক সর্বনাশের দিকে যাবে তা পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে সাধারণ মানুষ কেউই চাইছে না। আর ইতিহাস কাউকে ক্ষমা করে না। তাই গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত সুযোগ যখন দুর্নীতির মাধ্যমে কলঙ্কিত হয়, ফ্যাসিবাদের বিকল্প হিসেবে তখন মৌলবাদকে চাপিয়ে দেওয়া হয়, তখন পরিবর্তনের হাওয়া উল্টো দিকে বইতে বাধ্য।
সুতরাং জুলাই অভ্যুত্থানের বীরত্ব আজ ব্যর্থ রাজনীতির বলি, আর এই ব্যর্থতার সুযোগে রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং 2027-এর নির্বাচনকে ঘিরে বৈশ্বিক পরাশক্তিগুলোর নতুন ছক আজ এত জীবন্ত হয়ে উঠেছে। আর যদি সব ঠিক থাকে তবে পশ্চিমা কূটনীতিকদের সহযোগিতায় ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরছেন শেখ হাসিনা। আর খুব শীঘ্রই বাংলাদেশও দেখতে চলেছে নতুন একটা ভোট প্রক্রিয়া। এই সমগ্র বিষয়ে আপনার কি মত? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন এবং চোখ রাখবেন টকিটিভ বাংলায়। ধন্যবাদ।